পলকের শ্যালককে ইসির শোকজ, মন্ত্রী এমপির পরিবারের সদস্যদের উপজেলার প্রার্থী না হওয়ার নির্দেশ আওয়ামী লীগ সভাপতি। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল 4 টাকা, কাল থেকেই কার্যকর, আন্তর্জাতিক প্রেক্ষাপটে অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞ। রাত পোহালেই মোদির অগ্নি পরীক্ষা, লোকসভা নির্বাচনে ভোট উৎসবে মাতবেন 140 কোটি মানুষ, আত্মবিশ্বাসী রাহুল ও মমতাও। এবং ঈদের খুশি ম্লান করে দেয় সড়কে মৃত্যুর মিছিল, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের গাফিলতিকে দায়ী করছেন বিশেষজ্ঞ। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নান্সি। নাটোরের সিংড়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ করার অভিযোগে অপর প্রার্থী মোহাম্মদ লুৎফুল হাবিবকে শোকজ করেছে নির্বাচন কমিশন। এ ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না সে বিষয়ে লিখিত জবাবও চেয়েছে সংস্থাটি। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সময়মতো জবাব দিতে না এলে প্রার্থিতা বাতিলও হতে পারে। এদিকে ঘটনাটিকে ক্ষমতার অপব্যবহার হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। নেট দুনিয়ায় ঘুরছে একটি সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় একজনকে জোর করে ধরে গাড়িতে তুলছে কয়েকজন। গত সোমবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর নাটোর জেলা নির্বাচন অফিসে গেলে দেলোয়ার হোসেন নামে এক প্রার্থীকে গাড়িতে তুলে নিয়ে পরে আহত অবস্থায় বাড়ির পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী প্রার্থীর পরিবার এই ঘটনার জন্য আরেক প্রার্থী লুৎফর হাবিব রুবেল ও তার সমর্থকদের দায়ী করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর কবির, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক। এই ঘটনাকে কেন্দ্র করে সিংড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী লুৎফর হাবিব রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সময় মতো শোকজের জবাব দিতে না এলে প্রার্থিতা বাতিল হতে পারে। তদন্ত রিপোর্টে যা আসছে উনি একজন প্রার্থীকে অপহরণের সাথে ওনার নাম আসছে বিভিন্ন ভাবে, শুনানি কমিশন ব্যবস্থা নিবে। এখন এই কি করবে কি করবে কমিশন, প্রার্থী আইনি বিধান রয়েছে। এদিকে ঘটনাটিকে ক্ষমতার অপব্যবহার বলেই দেখছেন বিশেষজ্ঞরা। নির্বাচিত পদ কিংবা সরকারি দলের পদ, তারাও এই বল প্রয়োগের ক্ষমতাটা ব্যবহার করেন। তারা বল প্রয়োগের ক্ষমতাটা ব্যবহার করেন এই যে প্রথমত ওই যে সরকারের বিরোধী যারা বিরোধী দল তাদের বিরুদ্ধে, আর যখন বিরোধী দল থাকে না তখন নিজেদের মধ্যে যারা দুর্বল অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে। দেলোয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল না করলে লুৎফর হাবিব একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেন। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এবার উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু করতে মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনকে নির্বাচন না করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় প্রধানের এই নির্দেশ দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের জানিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে সহিংসতা করলে মুখোমুখি হতে হবে কঠোর শাস্তির। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ রিপোর্ট। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। এই নির্বাচন ঘিরে বাড়ছে মন্ত্রী এমপিদের প্রভাব। স্ত্রী সন্তান এমনকি শ্যালককে একক প্রার্থী করতে চলছে সর্বোচ্চ ক্ষমতার অপব্যবহার। কোথাও মানা হচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রের সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতে কঠোর হয়েছে দলীয় হাইকমান্ড। নির্বাচনে মন্ত্রী ও এমপিদের পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনকে নির্বাচন না করতে নির্দেশ দিয়েছে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দলের সাধারণ সম্পাদক ইতিমধ্যে আজকে সকালে আমাদের নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে দলের সাধারণ সম্পাদক আমাদের নির্দেশনা দিয়েছে যে আত্মীয় স্বজন প্রার্থী, মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন যারা নির্বাচন করছে তাদেরকে এই মেসেজটা দিয়ে যে তারা তাদের আত্মীয় স্বজনের পক্ষ না নেয় এবং তাদেরকে যেন ছেলে, মেয়ে, স্ত্রী বা স্ত্রীর ভাই, ভাগ্নায় এইদেরকে যেন মনোনয়ন না দেয়, তাদের পক্ষ না নেয়। ছেলেকে এস্টাবলিশ করা, ভাগ্নাকে এস্টাবলিশ করা, শালাকে এস্টাবলিশ করা, বা মেয়েকে এস্টাবলিশ করা রাজনীতিতে, এটি রাজনীতির জন্য খুব দুঃসংবাদ। কাজেই এই দুঃসংবাদের শোনার জন্য
আমরা আমরা প্রস্তুত নই। এ দুঃসংবাদ ভালো নয় আগামী দিনের রাজনীতির জন্য। নির্বাচন সামনে রেখে কঠোর মনিটরিং করছে কেন্দ্র, কেউ সহিংসতায় জড়ালে কোনো ছাড় নয়, এমন সতর্ক বার্তা নেতাদের। দলীয় সিদ্ধান্ত কার্যকর করার জন্য তার সাথে, কারণ তিনি যদি একটি পক্ষ নেয়, যদি একজন প্রার্থীর পক্ষ নেয়, হয়তো বাকি 4 জন প্রার্থী যারা রয়েছেন তারা বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এটি তার জন্য পরবর্তী রাজনীতি এবং নির্বাচনের জন্য এটি ওই এমপি সাহেবের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। আমার ছেলে জীবনে রাজনীতি করে নেই, আমি আমার ছেলেকে এলাকায় নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করব, তাহলে যে ছেলেটা ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, আওয়ামী লীগ করছে, সে যাবে কোথায়? আমি এমপি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছে বলেই তো আমি এমপি হয়েছি। তা আমি এমপি হয়েছি, অন্যান্য নেতাকর্মীরা আছে না, তাদেরও তো মূল্যায়নের দরকার। তো তারা যথার্থ ইলেকশন করবে। সেই ক্ষেত্রে যদি আমি এমপি সাহেব আমার ছেলে জীবনে রাজনীতি করে না, আমি তাকে ওই এলাকার নির্বাচনে দাঁড় করে মানুষকে ভয় দেখালাম, মুক্তি দেখালাম, এইটা যাতে করতে না পারে, এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছে। এরই মধ্যে প্রভাব বিস্তারকারী মন্ত্রী এমপিদের দলীয় সভাপতির নির্দেশ দেওয়া শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সভাপতির নির্দেশনা নিয়ে রিপোর্ট করেছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে যুক্ত হচ্ছেন তিনি। মুন্না, আপনাকে দেশ টিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা যতটুকু প্রতিবেদনে দেখলাম, উপজেলা নির্বাচন নিয়ে কোন প্রেক্ষাপটে আওয়ামী লীগ সভাপতি এই ধরনের নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে বিস্তারিত জানান। জানেন যে ন্যান্সি, যে আপনার গত ঈদের আগে রোজার মাসে কিন্তু আওয়ামী লীগ বিভাগীয় একটি মতবিনিময় সভা করে, সেটা রংপুরে শুরু হয়, রংপুর দিয়ে। সেখানে আওয়ামী লীগ সদস্য সম্পর্কে স্পষ্ট বলেছেন যে এইবারে যে উপজেলা নির্বাচন, যেখানে আওয়ামী লীগ নৌকা প্রতীক দিচ্ছে না, সেখানে আসলে কোনো ধরনের প্রভাব বিস্তার করা যাবে না যারা স্থানীয় এমপি বা মন্ত্রী তাদের জন্য। কিন্তু তারপরে আমরা দেখছি যত দিন যাচ্ছে তত নির্বাচন এগিয়ে আসছে। 8 তারিখ প্রথম ভোট, 4 ধাপের প্রথম ভোট। এবং আপনি জানেন যে আজকে আমাদের যে রিপোর্টটা হচ্ছে প্রথমে, সেখানে দেখা যাচ্ছে যে স্পষ্ট নাটোর সিংড়ায় প্রতিমন্ত্রী একজন তার শ্যালকের জন্য কি ধরনের সেখানে ক্ষমতা ব্যবহার। আপনি যদি দেখেন নোয়াখালীতে যে রয়েছেন একরাম চৌধুরী এমপি, তার ছেলের জন্য তিনি বলছেন যে তার ছেলে পরে প্রার্থী, তার ছেলেকে যারা কম ভোট দিবে সেখানে তিনি কোনো কাজ করবেন না, এটা কিন্তু অন ক্যামেরা বলছেন তিনি। আমরা যদি দেখি মাদারীপুরে সেখানকার আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার শাহজাহান খান, তার ছেলেকে তিনি প্রার্থী করেছেন। আমরা যদি দেখি অন্য জায়গায় মুন্সিগঞ্জেও একজন এমপির জন্য সেখানকার অন্য কেউ মনোনয়ন দিতে পারেনি, তার চাচা সেখানে ক্যান্ডিডেট। এবং বগুড়াতে শাহাদারা মান্নান, তার ছেলেও সেখানে ক্যান্ডিডেট। তো সব জায়গাতে মিলে আসলে নিয়ম শৃঙ্খলার যেটা বলছে আওয়ামী লীগ, সেটা কিন্তু হচ্ছে না। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ কিন্তু দিয়েছেন যে যারা মন্ত্রী এমপি স্বজন তারা কিন্তু ভোট দিতে পারবেন না। সেটি কিন্তু আসলে সাংগঠনিক সম্পাদক জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি কিন্তু সকালে জানিয়েছেন। এবং তারপরে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক তিনি কিন্তু ফোন করেছেন শাহজাহান খান, যিনি মাদারীপুরের, তার ছেলে যেখানে এমপি ক্যান্ডিডেট হয়েছেন, তিনি ফোন করেছেন ডক্টর রাজ্জাক, যেখানে তার এলাকায় ধনবাড়িতে কিন্তু একটি বিশাল কোন্দল সৃষ্টি হয়েছে তার এই প্রার্থিতা ঘোষণা নিয়ে। সেই প্রেক্ষিতে কিন্তু আসলে না পেরে আসলে এই সিদ্ধান্তে কঠোর হতে হয়েছে কিন্তু হাইকমান্ডকে। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আপনার এবার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মন্ত্রী এমপির আত্মীয় স্বজন, শ্যালক, স্ত্রী, সন্তান কেউ কিন্তু আসলে এই প্রার্থীতে থাকতে পারবেন না। দলীয় প্রধানের এই নির্দেশনা যদি না মানে কি ধরনের ব্যবস্থা না নিবেন বলেছেন? সাংগঠনিক ব্যবস্থার কথা বলা হয়েছে আমাদেরকে। যেটি বলছেন ব্যবস্থা, সেটা আসলে 8 তারিখ যেহেতু ভোট, আজকে যেহেতু ভোটের খুব কাছাকাছি, 22 তারিখে 22 এপ্রিল প্রার্থিতার শেষ দিন, তারপরে আসলে স্পষ্ট হবে যে কারা প্রার্থিতা হচ্ছেন বা কারা থাকছেন না। এবং যেহেতু সাংগঠনিক টিম রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের 8টি, তারা কিন্তু আসলে 8টি টিম তারা কিন্তু একসাথে কাজ করবেন। সেই টিমের রিপোর্টটা আসলে প্রথম ভোটটা না হওয়ার পরে, 8 তারিখ ভোট হওয়ার পরে আসলে স্পষ্ট হবে যে কেন্দ্রীয় হাইকমান্ডের নির্দেশ কতটুকু মানলো, এবং সেই মানা না মানার ক্ষেত্রে তারা আসলে সাংগঠনিক টিম তারা আসলে কি ধরনের ব্যবস্থা নিবে, তদন্ত করবে না শাসন ব্যবস্থা নেবে, সেটা জানতে হলে আসলে কিন্তু প্রথম ভোট হওয়ার পর অপেক্ষা করতে হবে 8 তারিখের পরে। এবং 8 তারিখের পরের যে স্টেজ, সেখানেই আসলে কিন্তু এই 8টি টিম তারা ব্যবস্থা নিবে। যদি নিতে নেয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো ব্যবস্থা নিয়েছে, আর যদি নিতে না পারে সেক্ষেত্রে কিন্তু আসলে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত মানা হবে না। সেজন্য আমাদেরকে আসলে 8 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদিও তারা বলছেন যে তারা হাইকমান্ডের নির্দেশ না মানলে ব্যবস্থা নেবেন, তবে আমরা দেখেছি যে জাতীয় ভোটেও কিন্তু আপনার স্বতন্ত্র এবং আওয়ামী লীগ নিয়ে একটি কিন্তু দ্রুত তৈরি হয়েছে। তো এই ভোটে আসলে কি হয় সেটি এখনই কিন্তু বলা মুশকিল, আরও সময় লাগবে 8 তারিখ পর্যন্ত। ভোট হওয়ার পরে পরবর্তী কি অবস্থা হয়। মুন্না, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন উপজেলা নির্বাচন নিয়ে আমাদেরকে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না।
প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 163 থেকে 4 টাকা বাড়িয়ে 167 টাকা নির্ধারণ করে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। তবে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম কাল থেকে কার্যকর হবে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তবে অর্থনীতিবিদরা বলছেন আন্তর্জাতিক প্রেক্ষাপটে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। নূপুর মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। 15 এপ্রিল ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার পর 16 এপ্রিল আবারও ভোজ্য তেলের দাম বাড়িয়ে আগের দামে তেল বিক্রির উদ্যোগ নেন মালিকরা। পরে বাণিজ্য মন্ত্রণালয় জরুরি ব্যবস্থা নিয়ে মালিকদের সেই তৎপরতা রুখে দেয়। এরপর এই নিয়ে দফায় দফায় বৈঠক হয়। বৃহস্পতিবারও বাণিজ্য মন্ত্রণালয়ে ট্যারিফ কমিশনের সাথে ব্যবসায়ীদের বৈঠক হয়। এই বৈঠকে যোগ দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আমি মনে করি খোলা বাজারে পরে প্রতিমন্ত্রী জানান 15 ফেব্রুয়ারি ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বোতলজাত তেলের দাম বাড়ানো হয়েছে 4 টাকা। সর্বোচ্চ ধার্যকৃত খুচরা মূল্য সয়াবিন তেল খোলা প্রতি লিটার, যেটা আমাদের আগে পরিবেশিক পর্যায়ে নির্ধারণ করা ছিল 149 টাকা, আমরা এইটা 2 টাকা কমিয়ে 147 টাকায় নির্ধারণ করা হয়েছে। আর আমাদের সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা, সেটা আমাদের নির্ধারিত ছিল 163 টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে। পরিবেশ রক্ষায় খোলা তেল কিনতে জনগণের মাঝে আগ্রহ সৃষ্টি করার আহ্বান জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বেশি বেশি খোলা সয়াবিন তেল বিক্রি করলে প্লাস্টিক বোতলের ব্যবহার কমে আসবে। আমার বেশিরভাগ মানুষ এখনো যারা 1 লিটার তেল কিনতে পারে না, খোলা বাজারে তারা তেল কিনে এবং এইটার ভোক্তার সংখ্যাও একেবারে কম না। তবে অর্থনীতিবিদরা বলছেন ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের কারণেই দাম বাড়ছে দেশের বাজারে। এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে দাম কতটুকু ভোজ্য তেলের সেটা একটু দেখতে হবে। যতটুকু তথ্য রয়েছে ততটুকু থেকে জানা যাচ্ছে যে আসলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়েনি, বরং এই যেমন স্থিতিশীল রয়েছে এবং একই সঙ্গে দামটা একটু নিম্নমুখী, যাতে খুচরা ব্যবসায়ীরা কোনো রকম সংকট তৈরি না করে এই মুহূর্তে, সেটা একটু নজর দিতে হবে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে সয়াবিনের দাম নিম্নমুখী বলেও জানান এই বিশেষজ্ঞ। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কয়েকদিন ধরে তীব্র দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। মাইকিং করে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, দাবদাহের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আজকে সন্ধ্যা 6টায় কিন্তু 40.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সাথে বিকাল 4টাও কিন্তু 40.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তো 40.4 ডিগ্রি সেলসিয়াস যেহেতু 4টা এবং 6টায় সমান একই তাপমাত্রা, তো বিকাল 4টার সময় কিন্তু আমি দর্শকদের জানিয়েছিলাম যে এখন কিন্তু যে গরম অনুভূত হচ্ছে না, কারণ সে সময় বাতাস প্রবাহিত হচ্ছিল এবং বাতাসের আর্দ্রতা কিন্তু কম ছিল একই সাথে। তবে সন্ধ্যা 6টায় কিন্তু ওই 40.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়। এই সময় কিন্তু বাতাস প্রবাহিত হলেও বাতাসের আর্দ্রতা বেড়ে যায়। এই বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে কিন্তু একটু বেশি গরম অনুভূতি হচ্ছিল আর কি। এখন কথা হচ্ছে যে এর ভিতরে আরেকটা খবর একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে মাইকিং করে তীব্র তাপদাহে সতর্ক থাকার জন্য এবং মানুষকে সচেতন করার জন্য মাইকিং করা হয়েছে। তো এই মাইকিং করে মানে মাইকিং করার কারণে কিন্তু মানুষ অনেকটাই সচেতন হবে বলে আশা করছে আর কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়াও জানিয়ে রাখি, সেটা হচ্ছে আগামীকালকে কিন্তু তাপমাত্রা একটু কমতে পারে বলে আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে। তবে যেটা কমবে সেটা খুব বেশি আশানুরূপ নাই। তবে 20 কিংবা 21 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আবারও বাড়বে, যেটা 42 ডিগ্রি তাপমাত্রায় পর্যন্ত যে ঠেকবে। এই সময় কিন্তু সতর্ক এবং যদি মানুষ সচেতন না হয় তাহলে কিন্তু হিট স্ট্রোকের মতো মানে বড় ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে বলে চিকিৎসকরা আমাকে জানিয়েছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ ন্যান্সি। সেতু, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। দেখছেন সংবাদ রাত। রাত পোহালেই বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন।
19 এপ্রিল থেকে শুরু হয়ে 7 ধাপের এই নির্বাচন শেষ হবে আগামী 1 জুন। দেশটির শাসনভার কার হাতে যাচ্ছে তা নির্ধারণ করবে ভারতের 90 কোটিরও বেশি নিবন্ধিত ভোটার। লোকসভা নির্বাচনের সবশেষ খবর নিয়ে আলোচনায় এই মুহূর্তে স্টুডিওতে সরাসরি যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক ডেস্কের প্রধান সহকর্মী অন্বয় কর্মকার। অন্বয়, আপনাকে দেশ টিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, অন্যয়, আপনি তো অনেকগুলো লোকসভা নির্বাচনে কভার করেছেন। এইবারের নির্বাচন আর আগের বারের নির্বাচনের সাথে কি পার্থক্য দেখছেন? ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আমি তুলনায় যাওয়ার আগে আমি একটি বিষয় আমি আপনার মাধ্যমে দর্শককে একটু জানাতে চাই। সেটা হচ্ছে, একটি দেশের জনসংখ্যা 140 কোটি, তার মধ্যে নির্বাচনে নিবন্ধিত ভোটার প্রায় 97 কোটি। স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন যে এই নির্বাচনের ব্যাপ্তিটা আসলে কত বড় একটা নির্বাচন এবং কত বড় একটা আয়োজন, এবং বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব বলা হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। সো স্বাভাবিকভাবেই বিশ্ব গণমাধ্যমের একটা আলাদা তাদের নজর এই নির্বাচনের দিকে রয়েছে। এবং আমি যদি আগের নির্বাচনগুলোর সাথে এবার নির্বাচন তুলনায় যদি আমি যেতে চাই, সেখানে আমি বলবো যে আসলে এবার নির্বাচনটা ব্যতিক্রম, যে কারণে তার অন্যতম প্রধান ভূমিকা হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উনি আসলে বিগত 2 টার্মে 5 বছর 10 বছর যিনি ক্ষমতা আছেন, এই 10 বছর উনার শাসনভার বা উনি দেশকে কিভাবে পরিচালনা করছেন সেটা নিয়ে নানা ধরনের আলোচনা বিতর্ক থাকতেই পারে। তবে একজন ভারতের প্রধানমন্ত্রী থেকে উনি আসলে এই 10 বছরে উনি একজন বিশ্ব নেতায় উনি পরিণত হয়েছেন, এবং বিশ্বব্যাপী উনার যেই জনপ্রিয়তা, ভারতে তো বটেই, বিশ্বের বলতে গেলে প্রতিটি দেশে বিশ্বব্যাপী উনি উনার জনপ্রিয়তাকে উনি যেই পর্যায়ে নিয়ে গিয়েছেন, স্বাভাবিকভাবেই মোদির কারণে আসলে এই ইলেকশনটার গুরুত্ব আমি মনে করি অনেক বেশি। যে মোদি তৃতীয় দফায় আরেকবার ইলেকশনে এই নির্বাচনে উনি জয়ী হয়ে ক্ষমতায় আসবেন কিনা, সেই বিষয়টা আসলে স্বাভাবিকভাবে মানুষের একটা অন্যতম একটা আগ্রহের কারণ। পাশাপাশি আমরা জানি যে বিগত 2 ইলেকশনে আমরা দেখেছি যে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস, তাদের অবস্থা অনেকটাই শোচনীয়। তারা বলতে গেলে এক ধরনের ভরাডুবি হয়েছিল এর আগের 2টি নির্বাচনে। তারাও আসলে ঠিক কতটুকু এবার ঘুরে দাঁড়াতে পারে, বা রাহুল গান্ধী আদৌ তার দলকে বা কংগ্রেস কতটুকু সুবিধা করতে পারে, এটাও যেমন মানুষের একটি আগ্রহের বিষয়। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা, তিনিও কিন্তু এখন আর শুধুমাত্র তার রাজ্যের মুখ্যমন্ত্রী না, তিনিও ভারতের একজন কেন্দ্রীয় নেতার ভূমিকা আমরা দেখতে পাচ্ছি তিনি অবতীর্ণ হয়েছেন। মূলত এই কারণগুলোতে আসলে বিশ্ব গণমাধ্যমের দৃষ্টি বলেন বা সাধারণ মানুষ বলেন, ভারতের নির্বাচনটা এই কারণে এবার সবার আগ্রহটা একটু বেশি। পশ্চিমবঙ্গের আসনগুলোতে নির্বাচনী ফলাফল কি হতে পারে? ন্যান্সি, আমি যদি একটু পশ্চিমবঙ্গের কথা যদি বলি, পশ্চিমবঙ্গটা আসলে ভারতের নির্বাচনের ক্ষেত্রে সবসময় একটি গুরুত্বপূর্ণ, আমরা জানি, একটি রোল প্লে করে থাকে। কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে আমরা যদি তাকাই, পশ্চিমবঙ্গে আসন সংখ্যা হচ্ছে 42টি। এটা একসময় বামপন্থীদের একটা ঘাঁটি ছিল। সেখান থেকে যখন তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতা আসলো, এটা এখন বলতে গেলে মমতার পুরো পশ্চিমবঙ্গতে উনি উনার দাপট যেভাবে ধরে রেখেছেন, সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত নির্বাচনে বিজেপি কিন্তু বেশ বড় একটি চমক দেখিয়েছিল। আমরা যদি একটু পরিসংখ্যান যদি আপনার মাধ্যমে আমি দর্শককে জানাই, যে 42টি আসনের মধ্যে গতবার তৃণমূল 22টি এবং বিজেপি কিন্তু 18টি আসন জয়লাভ করেছে। সো আসলে পশ্চিমবঙ্গ কিন্তু এখন আর শুধুমাত্র তৃণমূলের ঘাঁটি সেভাবে যে আছে বিষয়টা তেমন নয়, এবং বিজেপির কিন্তু এবার এরই মধ্যে তারা ঘোষণা দিয়েছে যে পশ্চিমবঙ্গে তাদের লক্ষ্য হচ্ছে অন্তত 40টি আসন। তার মানে হচ্ছে বিজেপি এক ধরনের বার্তা দিয়েই রেখেছে যে তাদের অন্যতম টার্গেট হচ্ছে এই রাজ্যটা দখল করা, মানে ভোটের মাধ্যমে, এবং তারা কতটুকু সফল হবে সেটা হয়তো আমরা দেখতে পাবো। তবে অন্যদিকে মমতার জনপ্রিয়তাও নেহাত কম নয়, এটা আমরা সবাই জানি। এবং আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের একটা বড় ভোট ব্যাংক কিন্তু মমতার রয়েছে, এবং তারা বরাবরই হচ্ছে বিজেপি বিরোধী, যেহেতু বিজেপির বিরুদ্ধে একটা ধর্মভিত্তিক রাজনীতির একটা বিষয় আমরা জানি আছে। তো শেষ পর্যন্ত আসলে মমতা তার যে পশ্চিমবঙ্গে তার সেই দাপট ধরে রাখতে পারবে কিনা সেটি আসলে হয়তো সময় বলে দেবে। তবে বিজেপি অবশ্যই এবারও গতবারের সেই ধারাবাহিকতা রক্ষা করে চলবে, বা তারা হয়তো আগের যে 18টি আসন সেটাকে হয়তো এবার ছাড়িয়ে যাবে, এরকমই আভাস পাওয়া যাচ্ছে। সবশেষ জনমত জরিপ কাকে এগিয়ে রাখছে আপনার কাছে মনে হচ্ছে?
আমরা আসলে বিগত কিছুদিন ধরে আমরা ইলেকশনের যে আগাম প্রস্তুতি বা আমরা যতটুকু আমরা নিউজের কারণে বা আমরা পর্যালোচনা করতে গিয়ে আমরা যে বিষয়গুলো দেখতে পেয়েছি সেখানে অনেক ধরনের জরিপ, নির্বাচনী জরিপ আমরা দেখতে পাই ভারতীয় গণমাধ্যমগুলোতে। প্রত্যেকের একটা আলাদা আলাদা ওদের জরিপ থাকে, তবে সব জরিপে মোটামুটি একটি বিষয় পরিষ্কার যে মোদি বর্তমান প্রধানমন্ত্রী, তিনি তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত বেশি, এবং বিজেপি হয়তো আগের সব রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে, এরকম একটিও কথা আমরা শুনতে পাচ্ছি। আর এই ক্ষেত্রে আসলে বিশ্লেষকরা বা বোদ্ধারা যারা, তারা যেই বিষয়টি বারবার বলছেন যে আমি আপনাকে শুরুতে যেটা বললাম যে মোদি আসলে এখন একজন গ্লোবাল লিডার, সে এখন একজন বিশ্ব নেতা। তিনি এখন আর শুধু ভারতের প্রধানমন্ত্রী নন, এবং বিশ্বব্যাপী যেই ভারতের যেই ইমিগ্রেন্ট বা অভিবাসী যারা বিভিন্ন দেশে আছেন, বা ভারতের মধ্যে যেই ভারতের মধ্যে আমি যদি বলি যে হিন্দু কমিউনিটি, এখানে আসলে মোদির জনপ্রিয়তার তুঙ্গে, এবং বলা যাচ্ছে যে মোদি ভারতকে একটা অন্য মাত্রায় উনি নিয়ে গেছেন। মানে উনি গত 10 বছরে উনি ওনার কূটনৈতিক তৎপরতা প্লাস উনি মানে ওনার দল বা উনি যেভাবে হচ্ছে বিশ্বের প্রত্যেকটা দেশ, আমরা সবাই জানি যে কোনো ইস্যুতে আমরা দেখি যে দুইটা পক্ষ থাকে, যে কোনো বৈশ্বিক ইস্যুতে আমরা দুইটা পক্ষ দেখি, কিন্তু আপনি জানেন ভারতের কূটনীতি বা ভারত সবসময় হচ্ছে ওরা অনেকটা সেফ সাইডে থেকে তারা তাদের কূটনীতিটা তারা হচ্ছে পরিচালনা করে। এবং ভারত কিন্তু অনেকটা আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি যেটা আমরা বলি যে কারো সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। আমরা দেখতে পাচ্ছি যে ভারতের পররাষ্ট্রনীতি মোদিও কিন্তু ভারতকে সেই পর্যায়ে নিয়ে গেছেন। ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমি যদি বলি মার্কিন প্রেসিডেন্ট, ওদিকে যে চীনা প্রেসিডেন্ট, আবার ওদিকে যদি রুশ প্রেসিডেন্ট পুতিন, সবার সাথেই কিন্তু উনার সম্পর্ক ভালো, এবং যার কারণে উনার জনপ্রিয়তার দিক থেকে উনি নিঃসন্দেহে আগের 10 বছরের চেয়ে এখন তার জনপ্রিয়তা অনেক বেশি। পাশাপাশি আমি যদি ভারতের অর্থনীতির দিকে তাকাই, বিগত 10 বছরের আগে ভারত কিন্তু অর্থনৈতিকভাবে খুব একটা বেশি ভালো অবস্থায় ছিল না, কিন্তু মোদির এই 10 বছরে মোদি কিন্তু বিশ্বের সবচেয়ে লার্জেস্ট ইকোনমি, আমি যদি বলি সবচেয়ে বড় অর্থনীতির যে 5টি দেশ, এই 5টি দেশের মধ্যে কিন্তু ভারতকে উনি নিয়ে এসেছেন। এবং উনি এর মধ্যে ঘোষণা দিয়েছেন যে আগামী নির্বাচনে বা এই নির্বাচনে যদি উনি জয়ী হতে পারেন, ওনার পরবর্তী লক্ষ্য থাকবে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশের মধ্যে নিয়ে যাওয়া। তো স্বাভাবিকভাবেই এসব কারণে আসলে বিশ্লেষকরা বা বিভিন্ন জরিপে মানুষ মোদিকে এগিয়ে রাখছেন, বা বাকিটা হয়তো আমরা 1.5 মাস পর আগামী 4 জুন সেদিন হয়তো আমরা জানতে পারবো যে আসলে কার পাল্লা কোন দিকে ভারী। অন্যয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাত পোহালে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সেখানকার খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অন্যয় কর্মকার। বান্দরবানে সন্ত্রাস বিরোধী যৌথ অভিযানে গ্রেফতারকৃত কেএনএফ এর 53 জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই বিষয়ে সবশেষ খবর জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, গ্রেফতার কেএনএফ সদস্যদের নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ। সংবাদ আপনি যেমনটি জানাচ্ছিলেন যে গত 2 তারিখ বান্দরবানের রুমাই সোনালী ব্যাংক ডাকাতির ঘটনায় আজকে বান্দরবান আদালতে 57 জন আসামিকে উপস্থিত করা হয়, যেখানে আদালত শুনানি শেষে 53 জনকে রিমান্ড মঞ্জুর করেছে। তাদেরকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে, পরবর্তী ধাপে ধাপে তাদেরকে রিমান্ডে আনা হবে। যে 53 জনকে আসলে রিমান্ডের আদেশ দিয়েছেন সেখানে একজন নারী রয়েছেন, তাকে তিনি গর্ভবতী হওয়ায় তাকে কারাগার এলাকায়, তাকে জেলগেট এলাকায় জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ যে 53 জনকে আনা হয়েছে তাদের সঙ্গে কেএনএফ এর সঙ্গে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেই বিষয়টি আসলে যাচাই করার জন্যই মূলত তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। আপনি জানেন গত 2 তারিখ বান্দরবানের রুমাই সোনালী ব্যাংক ডাকাতির ঘটনায় আসলে গত 16 দিন ধরে অন্তত 66 জন আসামি আটক হয়েছে, আজকেও একজন আটক হয়েছে। সব মিলে 66 জন আসামি বর্তমানে বান্দরবান কারাগারে রয়েছে। তাদেরকে রুমা এবং থানচির বিভিন্ন মামলায় আসলে আসামি করা হয়েছে। আজকে যেই 53 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে সেখানে 2টি মামলায় তাদেরকে রিমান্ড চাওয়া হয়। তাদেরকে 5 দিন করে রিমান্ড চেয়েছিল পুলিশ, পরবর্তী আদালত শুনানি শেষে তাদেরকে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করে। আসলে আপনি জানেন যে রুমা এবং থানচিতে ব্যাংক লুটের ঘটনায় 2 তারিখ ঘটনা ঘটার পর সেখান থেকে ম্যানেজারকে অপহরণ করা হয়। ম্যানেজারকে 2 দিন পর অর্থাৎ 48 ঘন্টা পর উদ্ধার করা হয়েছিল।
কিন্তু এখনো পর্যন্ত রুমা উপজেলার পরিস্থিতি থমথমে বলা যায়, কেননা সেখানে যৌথ বাহিনীর অভিযান চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের প্রধান, র্যাবের প্রধান থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বান্দরবানে বিভিন্ন সময় ঘুরে গেছেন। তারা কেএনএফকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং তাদেরকে বলেছেন, গতকাল র্যাবের মহাপরিচালক বলেছেন এখনো সুযোগ রয়েছে। কেএনএফকে অস্ত্র ছেড়ে শান্তির পথে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন আসলে কেএনএফ শান্তির পথে ফিরে আসলে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, তাদের সুযোগ রয়েছে এখনো, এমনটি জানিয়েছেন র্যাবের মহাপরিচালক। আসলে সব মিলিয়ে বান্দরবানের রুমা এবং থানচির পরিস্থিতি এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। ওখানে যৌথ অভিযান চলছে। প্রতিদিনই কোথাও না কোথাও থেকে এই সংক্রান্ত মামলার সঙ্গে জড়িত আসামি আটক করা হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যই মূলত এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নয়ন, আপনাকে ধন্যবাদ। বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন। দেখছেন সংবাদ রাত। প্রতি বছর ঈদ মৌসুমে মাত্রাতিরিক্ত হারে বাড়ে সড়ক দুর্ঘটনা। দিনে গড়ে প্রাণ যায় 15 জনের। প্রতি বছর সড়ক দুর্ঘটনা বাড়লেও কেন এটি রোধ করা যাচ্ছে না? সড়কে মৃত্যুর মিছিল বেড়ে চলায় প্রশাসনের গাফুলতিকে দুষছেন বিশেষজ্ঞরা। সড়ক নিরাপত্তা আইনের কথাও বলছেন অনেকে। বিস্তারিত সাদাত তিশাদের রিপোর্টে। ঈদ কিংবা বড় উৎসবে সড়কে বাড়ে গাড়ির চাপ। ছুটিতে ফাঁকা রাস্তায় বেপরোয়া হয়ে ওঠেন চালকরা। কর্মস্থলে ফেরার তাড়নায় যাত্রীরা কেউ কেউ বেছে নেন বিকল্প পথ। এতে প্রায় ঘটছে মারাত্মক সব দুর্ঘটনা। এক সপ্তাহের ব্যবধানে ঝালকাঠিতে ট্রাক চাপায় প্রাইভেট কার ও অটোর 14 যাত্রী এবং ফরিদপুরে সড়কে প্রাণ গেছে আরও 14 জনের। 14 বছরে সড়কে যোগাযোগ ব্যবস্থার বিপুল উন্নয়ন হলেও কেন বাড়ছে এমন দুর্ঘটনা? বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে, গেলবারের চেয়ে এবারের ঈদুল ফিতরে সড়কে বেশি প্রাণহানি ঘটেছে। 4 থেকে 16 এপ্রিল 13 দিনে দেশ জুড়ে 186টি সড়ক দুর্ঘটনায় 215 জনের মৃত্যু হয়। আর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসে 1464টি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি 1367 জনের। সেই হিসেবে গড়ে প্রতিদিন মৃত্যু হয়েছে 15 জনের। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, 8 বছরে ঈদুল ফিতরে 1978টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণহানি 2307 জনের, আহত আরও 6022 জন। রোড সেফটি ফাউন্ডেশনের মতে 5 বছরে সারা দেশে 28,000 সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় 31,000-এর বেশি মানুষের। গড়ে বছরে প্রাণহানি 6,000-এর বেশি। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে চালকদের অদক্ষতাকে দুষছেন নিরাপদ সড়ক চাই সংগঠন ও বিশেষজ্ঞরা। চালক না চাইলে হেল্পারও গাড়ি চালানোর চেষ্টা করে, ফলে দেখা যাচ্ছে দুর্ঘটনা ঘটে এবং মোটরসাইকেলের যে আধিক্য থাকে রাস্তায় সেটাও একটা বড় কারণ, এবং পথচারী বা জনসাধারণের বা যাত্রীদের তো অসচেতনতাও কিন্তু ব্যাপকভাবে আমরা লক্ষ্য করি। দুর্ঘটনার কারণগুলো প্রথম হলো গিয়ে যে অদক্ষ চালক যদি হয় এবং বেপরোয়া চালক যদি হয়। চালক মনে করেন দক্ষ হতে পারে, কিন্তু সে যদি তার মানসিকভাবে যদি সে বেপরোয়া হয় এবং তার যদি একটা উগ্র মস্তিষ্ক যদি থাকে, সবসময় যদি ওভারটেকিং করার টেন্ডেন্সি তার মধ্যে যদি কাজ করে, তো দুর্ঘটনা ঘটবে। জরিমানার বিধান জোরদারের কথাও বলছেন তারা। একটা আইনকে যদি শক্ত না করে, শক্তিশালী না করে এবং সেই আইনকে যদি বাস্তবায়ন না করে, তাহলে আপনি কি দিয়ে আপনি আমাকে বলেন তো সড়ক দুর্ঘটনা আপনি কমাবেন কি দিয়ে? মুখ দিয়ে? মুখের কথা? ঈদের আগে যেমন মনিটরিংটা থাকে, ঈদের পরেও মনিটরিংটা থাকতে হবে। গতিসীমা যাতে চালকরা মেনে চলে সেই বিষয়ে নজরদারি এবং আইন প্রয়োগ করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে চালক এবং যাত্রীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হবার পরামর্শ বিশেষজ্ঞদের। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এবার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দেশের জনপ্রিয় বাউল শিল্পী পাগল হাসানের। বৃহস্পতিবার সকালে সিএনজি অটোরিকশা করে ফেরার সময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ যায় এই শিল্পী সহ 2 জনের। এ বিষয়ে সবশেষ খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, পাগল হাসানের মৃত্যুতে ঘটিত বাস চালককে আটক করা হয়েছে কিনা বা সবশেষ কি খবর রয়েছে বিস্তারিত জানাবেন। নেন্সি, দেখুন আজকে সকাল 7টার দিকে যে সুনামগঞ্জের যে জনপ্রিয় সঙ্গীত শিল্পী, তিনি সুনামগঞ্জ তথা সারা বাংলাদেশেরই জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, এবং সেই সকাল 7টায় তার আসলে তাকে যে বহনকারী যে সিএনজি ছিল, সেই সিএনজি এবং একটি সিলেটের গোবিন্দগঞ্জ থেকে দোয়ারা যাওয়ার পথে বিপরীত দিক থেকে এসে তার সিএনজিটিকে সামনের দিক থেকে মারে, এবং সেই সংঘর্ষে স্পটেই তারা 2 জন মৃত্যুবরণ করেন।
এবং আমরা সাথে সাথে খবর পেয়েছি এবং ইতিমধ্যে এখন পর্যন্ত আসলে ড্রাইভারকে ধরা যায়নি বলে আমাদেরকে পুলিশ সুনামগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ড্রাইভারকে দ্রুতই গ্রেফতার করবেন। আমরা যদি একটু কথা বলি সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকের সাথে, সুনামগঞ্জের যে শিল্পীকে আমরা আজকে হারিয়েছি তার আসলে যে ক্ষতি আমাদের হয়েছে সে বিষয়ে আপনি একটু জানতে বলতেন। আজ সুনামগঞ্জবাসী, সুনামগঞ্জের প্রতিটি মানুষ শোকে স্তব্ধ। আমরা একজন গুণী শিল্পীকে হারিয়েছি। সুনামগঞ্জের মানুষের যে প্রতিক্রিয়া তো আসলে ভয়ানক। আমরা তো সবাই স্বজন হারানোর বেদনায় ভুগছি। আমরা হাসন রাজা, রাধা রমন, দূরবীন সার একজন সুযোগ্য উত্তরসূরি হিসেবে আমরা পাগল হাসানকে পেয়েছিলাম, যার সে শিক্ষা দীক্ষায়, তথাকথিত শিক্ষা দীক্ষায় সে হয়তো ততটা ছিল না, কিন্তু তার জ্ঞান এবং তার আল্লাহ প্রদত্ত জ্ঞান, সে একই জায়গায় বসে অসাধারণ গান লিখেছে, সুর করেছে এবং অনেক জনপ্রিয় গান বাংলাদেশে লিখেছে। সে সুনামগঞ্জের মানুষের, সুনামগঞ্জের সংস্কৃতি মানা প্রতিটি মানুষের সে গর্ব ছিল। আজকে আমরা তাকে হারিয়ে আমরা সুনামগঞ্জের সংস্কৃতি সেবীরা, পুরো সুনামগঞ্জ তথা বাংলাদেশের সংস্কৃতি সেবীরা আজকে আপনজন হারানোর, একজন গুণী মানুষ হারানোর বেদনায় আমরা বিমূর্ত আছি। আপনি শুনছিলেন আসলে সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি একাধারে সঙ্গীত শিল্পী, সুরকার এবং অসংখ্য গানের গীতিকার ছিলেন। তিনি প্রায় 1000 গান লিখে গিয়েছেন এবং তিনি সুনামগঞ্জের মঞ্চ আসলে তাকে ছাড়া চিন্তা করা মুশকিল। তাই সুনামগঞ্জের মানুষ শোকে কাতর আজকে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। নেন্সি। মেহেদি, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি হাসান। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পলকের শ্যালককে ইসি শোকজ, মন্ত্রী এমপির পরিবারের সদস্যদের উপজেলার প্রার্থী না হওয়ার নির্দেশ আওয়ামী লীগ সভাপতির। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল 4 টাকা, কাল থেকে কার্যকর, আন্তর্জাতিক প্রেক্ষাপটে অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞ। রাত পোহালি মোদির অগ্নি পরীক্ষা, লোকসভা নির্বাচনে ভোট উৎসবে মাতবেন 140 কোটি মানুষ, আত্মবিশ্বাসী রাহুল ও মমতাও। এবং ঈদের খুশি ম্লান করে দেয় সড়কে মৃত্যুর মিছিল, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের গাফিলতিকে দায়ী করছেন বিশেষজ্ঞ। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।